হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, কিছু ট্রেলার টিজার রিয়াকশনও দেবো। তো লেটস স্টার্ট। সব থেকে প্রথমে কথা বলতে চাই যে ও রোমিওর কালকে গান চলে এসছে, তেরে লিয়ে হি। তো গানটা অপূর্ব হয়েছে, অপূর্ব। গুলজার সাহেবের লিরিক্স, বিশাল ভারদ্বাজ যেভাবে কম্পোজ করেছে, অরিজিৎ সিং যেভাবে গিয়েছে, অন্য লেভেলের হয়েছে। সিরিয়াসলি মানে একদম ট্রান্সে নিয়ে চলে গেছে, এত সুন্দর মিউজিক এবং তার সাথে ভিজুয়ালসগুলো। আমরা একটা স্টোরি টেলিং দেখতে পাচ্ছি বেসিক্যালি, যে মিউজিকটা যেরকম লিরিক্স সেই অনুযায়ী সিচুয়েশনগুলো। যে শাহিদ কাপুর আর কি, এই যখন ওর কাছে সুপারি নিয়ে আসছে, জন্য ওকে সুপারি বেগম বলে বলছে। তো ও তো চাইছে যে ওর হাজব্যান্ড, মানে ওর হাজব্যান্ড হয়তো বিক্রান্ত মাসি ছিল, আপনাদেরকে আমি গল্প প্রেডিক্ট করে বলেছিলাম। তো সেইটা দেখে যে ও বিক্রান্ত মাসিকে এতটা ভালোবাসতে পারে যে একটা ডনকে মারবার জন্য রেডি হয়ে গেছে। তো সেই যে একটা লোককে যে বেঁচে নেই তাকে এতটা ভালোবাসতে পারছে তৃপ্তি, এটা দেখে শাহিদ ধীরে 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 ওর প্রতি দুর্বল হয়ে পড়ছে, ওকে ভালোবেসে ফেলছে। কারণ তৃপ্তির কাছে এই সুপারিটা দেওয়া এত ইজি হবে না। তার কারণ হচ্ছে যে ও প্রথমে যাবে, শাহিদ ওকে না বলে দেবে, ওর গ্যাংয়ের লোকেরা না বলে দেবে, কারণ ওরা একটা গ্যাং চালায়, অবিনাশ তিওয়ারি আরও ইন্টারন্যাশনাল ডন। তো তার সাথে কে সামনাসামনি ভিড়তে যাবে? তো তাই জন্য প্রথম দিকে কিন্তু ওকে নাই বলে দেবে, কিন্তু ও অপেক্ষা করবে। ওই দেখবেন ডকে ওদের এটা পুরো অপারেশনটা একটা পোর্ট এরিয়া, একটা জাহাজের মধ্যে দিয়ে, হয়তো সেই জাহাজের বাইরে ও বসে আছে বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে ওয়েট করছে যাতে শাহিদ কাপুর হ্যাঁ বলে, তাকে ট্রেন করতে রাজি হয়ে যায় বা মারতে রাজি হয়ে যায়। তো এই যে পুরো জিনিসটা ধীরে 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 শাহিদকে ওর প্রতি অ্যাট্রাক্টেড করে দিচ্ছে। এবং কোথাও গিয়ে আমরা এটাও দেখতে পাচ্ছি যে তৃপ্তির ওপরে কিন্তু মাল্টিপল টাইম অ্যাটাক ইত্যাদিও হবে, সে ইনজিয়ার্ড হবে, শাহিদ তাকে ট্রিট করছে। তো সেই জিনিসপত্রগুলো হবে এবং শাহিদের গ্যাংয়ের ভিতরের যারা লোকেরা আছে তারাও কিন্তু তৃপ্তির উপর রেগে যাবে, বিকজ শাহিদ নিজের যে কাজ কারবার সেগুলোর দিকে মন না দিয়ে হয়তো এই যে তৃপ্তির প্রতি প্রেম, তার রিভেঞ্জটাকে নিজের রিভেঞ্জ ভেবে নেওয়া, এই দিকে একটা ফোকাস করে ফেলবে। তখন শাহিদের যে গ্যাংয়ের লোকেরা আছে তাদের দিক থেকেও একটা ব্যাকল্যাশ কিন্তু তৃপ্তি পেতে পারে। তার লোকেরা তৃপ্তিকে মানে শাহিদের লোকেরাই তৃপ্তিকে মেরে ফেলতে পারে, সেরকম একটা দিকেও ব্যাপারটা যেতে পারে। ক্লাইম্যাক্সের দিকে হয়তো এরকম হবে যেখানে হয়তো অবিনাশ তিওয়ারি একে ধরে নেবে, মানে তৃপ্তি হয়তো ওকে মারতে যাবে এবং ও ওকে ধরে নেবে, নিজের কাছে রেখে দিচ্ছে, বলছে তোর রোমিও নিশ্চয়ই আসবে, এবং তখন হয়তো শাহিদ পৌঁছাবে ওকে বাঁচাতে। এবং লাস্টে হয়তো খুবই একটা ট্র্যাজেডি এন্ডিং আমরা দেখতে পাবো, যেখানে শাহিদ হয়তো মারা যাবে, হয়তো তৃপ্তি মারা যাবে, এরকমই একটা কিছু হবে। দেখা যাক সেটা কী হয়। তো একটা কাইন্ড অফ রোমিও জুলিয়েটের মতো ভাইবও রয়েছে। আবার গানটার যে পার্টিকুলারলি থাম্বনেলটা, সেটা ওমকারের কথা মনে করাচ্ছে, ঠিক আছে, ওথেলোর মতো। তো সব কিছু মিলিয়ে না মানে দারুণ লাগছে, এবং অরিজিৎ দারুণ গিয়েছে, একটা পুরো ট্রান্সের মতো ব্যাপার আছে, খুব সুন্দর লাগছে। এবং তৃপ্তি যখন ওই এর মধ্যে দিয়ে তাকাচ্ছে, অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে, তার চোখ দুটো এত সুন্দর লাগছে। এবং অন্য যে সিনগুলো, তো শাহিদের দিকে তাকাচ্ছে, ওইরকম অনেকগুলো কাপড় উঠছে, একটা দেখবেন একটা ব্যাকড্রপ আছে, শাহিদ দৌড়ে এসছে, ওর দিকে তাকাচ্ছে, তখন যে তৃপ্তির এক্সপ্রেশন। তো তৃপ্তি অনেক দিন পরে একটা ভালো রোল পেয়েছে এবং সে পারফরমেন্সও ভালো দিচ্ছে। শাহিদ তো দারুণ করছে, বিশাল ভারদ্বাজের ছবিতে সে দারুণ করে। দেখা যাক কীরকম হয় ছবিটা, প্রচুর এক্সপেকটেশন আছে। গানটা আমার দারুণ লেগেছে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কথা বলবো যে এক দিনের টিজার নিয়ে, যেটা মুক্তি পেয়ে গেছে জুনেদ খানের আপকামিং ছবি, যাতে সাই পল্লবীর হিন্দি ডেবিউ হচ্ছে, আমির খান প্রডিউস করছে, তার সাথে আমির খানের দাদাও রয়েছে আর কি যুক্ত, যিনি কেয়ামত সে কেয়ামত থেকে ডিরেক্টর। মনসুর খান, তিনিও দেখলাম তারও ক্রেডিট আছে প্রডিউসারের, অনেকদিন পরে তার ক্রেডিট দেখতে পেলাম যে সে কিছুর মধ্যে ক্রিয়েটিভলি ইনভলভ। তো এটা থাই ফিল্মের রিমেক, আপনার প্রত্যেকে জানেন, ওয়ান ডে, সেটাকে একদিন করা হয়েছে এবং পোস্টারটা অবধি সেম, এবং যেভাবে জিনিসটাকে শ্যুট করা হয়েছে বরফের মধ্যে ইত্যাদি, যা যা ফ্রেমস দেখতে পেলাম সবই সেম টু সেম, মানে একদম ফ্রেম বাই ফ্রেম রিমেকই হবে, কিছুই তারা চেঞ্জ করছে না। এবার দেখুন এখানে যে মিউজিকটা সেটা খুব ভালো, যেভাবে শ্যুট করা হয়েছে সেটাও ভালো। প্রবলেমটা হচ্ছে কোথায়, এই সাই পল্লবী এবং এই যে ছেলেটি জুনেদের মধ্যে কেমিস্ট্রিটা সেরকম ভালো লাগছে না। আপনার না এই মানে ওয়ান ডে তো একদম লাভ স্টোরি ছিল, এবং সেখানে ছেলেটার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল। তার একটা ইনোসেন্ট, এই মেয়েটাকে সে কোনোদিনও পাবে না, তার লিগের বাইরে, দূর থেকে দেখে ভালোবাসে, একদিনের একটা অপরচুনিটি পেয়েছে যেহেতু মেমোরি হারিয়ে গেছে মেয়েটা, এবং সেই একদিনের মধ্যে অনেক কিছু করছে। এবং এন্ডিংটা কি ইমোশনাল ছিল যখন ও এই ফোন থেকে ফটো ডিলিট করে দেয়। তো সেটার জন্য না একটা একটা ইনোসেন্স, একটা অদ্ভুত টাইপের আপনাকে না চোখ মুখের মধ্যে সেটা আনতে হবে, যে কারণে দর্শক আপনার জন্য ফিল করবে যে ভাই এই মেয়েটাকে একদিনের জন্যই পেয়েছে। বা সেইটা না কোথাও জুনেদ খান ফুটিয়ে তুলতে পারেনি। সাই পল্লবীর মধ্যে কিউটনেস ইত্যাদি রয়েছে। প্রথম কথা, আমার সাই পল্লবী এজে জুনেদের থেকে বড়, এবং আমার ওদের দুজনের কেমিস্ট্রিটা কেন অফ লাগলো। প্লাস জুনেদ খান নিজের পারফরমেন্সের মতো না ওই ইনোসেন্সটা, ওই ম্যাজিকটা নিয়ে আসতে পারেনি, যেটা এই ক্যারেক্টারটা করার জন্য দরকার ছিল। আমি যেহেতু অরিজিনালটা দেখেছি, আমি তাই জন্য বলছি। আপনি দেখবেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য, তিনি তো বিশাল কোনো গ্রেট অ্যাক্টর নন, বাট সাই পল্লবীর সাথে ছবি করেছে দুটো, তাদের দুজনের কেমিস্ট্রিটা দেখবেন কত সুন্দর লাগে, ন্যাচারাল লাগে। এখানে আমির খানের ছেলের সাথে সাই পল্লবীর কেমিস্ট্রি একদম ভালো
লাগছে না। সাই পল্লবী হিন্দি ইত্যাদি শিখেছে ভালো, হিন্দি ডেবিউ হচ্ছে, মানে তাকে দেখলাম হিন্দি ডায়লগস বলছে, মানে রশ্মিকার মতো করছে না জিনিসপত্রগুলো, তো সেটা ভালো লেগেছে। বাট আমার ছবিটা থেকে খুব কম এক্সপেকটেশন, এবং সবাই জেনে গেছে এটা রিমেক, এবং তারপরে ওয়ান ডে লোকে হয়তো দেখা শুরুও করে দেবে। তো আমার খুব একটা আশা নেই যে এই ছবিটা চলবে বলে। 1 মে রিলিজ করছে, দেখা যাক কি হয় বক্স অফিসে ফেট। আপনাদের কিরকম লেগেছে টিজারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলছি প্রিয়াঙ্কা চোপড়া অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে ব্লাফ বলে। তো সেটা ট্রেলারও চলে এসেছে, এবং ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা আইল্যান্ডে প্রিয়াঙ্কা চোপড়া নিজের মেয়েদেরকে নিয়ে থাকে, এবার তার যে হাজব্যান্ড সে ফেরত চলে এসেছে, এটা একটা পিরিয়ড সেটিংয়ে গল্পটা। তো সে চলে এসছে, নিজের সাথে কিছু মার্সেনারিজ নিয়ে এসছে, এবং সে প্রিয়াঙ্কা চোপড়াকে মারতে চায়। কেন? তাদের কোনো পাস্ট আছে, প্রিয়াঙ্কা চোপড়া নিজে হয়তো অ্যাসাসিন বা মার্সেনারি ছিল। এবার সেখান থেকে তাদের মধ্যে ওই আইল্যান্ডের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের মেয়েদেরকে নিয়ে বেঁচে পালাতে হবে নিজের হাজব্যান্ডের থেকে, এবং ওই মার্সেনারিদেরকে মারতে হবে। তো একটা সার্ভাইভাল অ্যাকশন ফিল্ম আর কি। তো মানে ইন্টারেস্টিং লাগছে, এবং যেহেতু পিরিয়ড সেটিং দিয়েছে সেই কারণে আরও ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। তো আমার তো খুবই ইন্টারেস্টিং লেগেছে ট্রেলারটা। ফেব্রুয়ারি মাসে অ্যামাজন প্রাইমে আসছে, তো দেখা যাক ছবিটা কীরকম হয়। প্রিয়াঙ্কা চোপড়া আশা করবো একটা ভালো ছবিতে তাকে আমরা দেখতে পাবো হলিউডের মধ্যে। আমরা কথা বলবো হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেলের ট্রেলার নিয়ে, যেটাও কালকে মুক্তি পেয়েছে। তো এখন এই ট্রেলারটা আমার ভালোই লেগেছে। কিছু জায়গায় কমেডি আমার জন্য ওয়ার্ক করেনি, কিছু জায়গায় পলিটিক্যাল হিউমার ইত্যাদি ভালো। আমাদের ইন্ডিয়াতে তো হরর কমেডি মানে প্রাইমারিলি কমেডি সিনেমা, মানে হরর তো ওরভাবে ভয় দেখানোর ইত্যাদি মানে উদ্দেশ্যও নেই মেকার্সের। বাট কমেডি কিছু জায়গায়, যে কাঞ্চন মল্লিকের ওই আধার কার্ড নিয়ে, যেটা চন্দ্রবিন্দু নিয়ে যে কমেডিটা ছিল, বা ওই নিমতলা কেওড়াতলা উপরতলা ওইটা যেটা ছিল, সেই জিনিসপত্রগুলো ওয়ার্ক করতে, পলিটিক্যাল পোকিং ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো আমার জন্য মোটামুটি ওয়ার্ক করছে। এবং ছবিটা দেখতে খুব ভালো লাগছে, ভাইব্রেন্ট লাগছে, গ্রাফিক্সের কাজ ইত্যাদি হচ্ছে। অরিত্র মুখার্জির ছবি এর আগেও আমরা দেখেছি, তার ছবি বক্স অফিসে খুব সফল, কিন্তু তার ছবি না মানে খুব কম বাজেটের মধ্যে হতো, নর্মাল লুক অ্যান্ড ফিল হতো, নর্মাল রিয়েলিস্টিক জোনের মধ্যে হতো। এটা যেহেতু একটা ফ্যান্টাসি জোনের মধ্যে অপারেট করছে, তো সেখানে কিন্তু কালার ভাইব্রেন্ট একটা দিয়েছে, লুক অ্যান্ড ফিল যেটা ক্রিয়েট করেছে, গ্রাফিক্সের যা যা কাজ আমরা দেখতে পাচ্ছি, যা যা গান এতক্ষণ বেরিয়েছে, যে প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু একটা গ্ল্যামার কোশেন্ট রয়েছে। তো সেই সব মিলিয়ে না মানে ছবির লুক অ্যান্ড ফিলটা খুব ভালো লাগছে। গল্পটা ডেফিনেটলি অনিক দত্তর ভূতের ভবিষ্যতের কথা মনে করেছে। ভূতের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বাড়ি ছিল, এখানে সেই ব্যাপারটা হোটেল হয়ে গেছে, যেখানে কিছু ভূতরা থাকে। এবার তাদেরকে উচ্ছেদ করে দিয়ে ওই মানে কবরস্থান, মানে এখানে হোটেল ছিল না, মানে আগে সেখানে একটা কবরখানা ছিল, তো সেখানে ভূতরা, এবার সেইটাকে কবর উচ্ছেদ করে দিয়ে একটা হোটেল তৈরি হয়েছে। ভূতেরা ওখানে যাতে থাকতে পারে তাই জন্য তারা ওখানে সবাইকে ভয় টয় দেখাচ্ছে। তারপরে হয়তো একটা কোর্ট কেস হবে, যে কোর্ট কেসে সোহম মজুমদার সে ভূতেদের হয়ে লড়বে, আর মিমি চক্রবর্তী হচ্ছে হোটেলের মালিকদের তরফ থেকে লড়বে। এবং মিমি চক্রবর্তী এটা প্রুফ করার জন্য যে ভাই ওই হোটেলে ভূত নেই, এগুলো পুরোপুরি হোক্স, তাই জন্য সে নিজে গিয়ে থাকবে, এবং তারপরে সে নানান রকমের সুপার ন্যাচারাল জিনিসপত্র এক্সপিরিয়েন্স করবে, সেখান দিয়ে হরর কমেডি সেগুলো নিয়ে জিনিসপত্র হবে। থিম ওয়াইজ কিন্তু কোথাও গিয়ে একটা যদি ভূতের ভবিষ্যতের সাথে দেখেন, ওখানে একটা পুরোনো বাড়িকে ভেঙে প্রমোটিং হবে, সেরকম একটা উদ্দেশ্য। এখানে একটা কবরখানাকে ভেঙে একটা হোটেল হচ্ছে, তো সেই জিনিসপত্রগুলো কোথাও থিমেটিক্যাল, কোথাও সিমিলারিটি, যে পুরোনোকে ছেড়ে একদম নতুন দিকে চলে যাও, তো সেটা একটা থিম আছে। বাট ভূতের ভবিষ্যৎ আরও বেশি পলিটিক্যাল, আরও বেশি তার হিউমারটা অনেক বেশি শার্প ছিল। এখানে একটু জিনিসপত্রগুলো একটু মেইন স্ট্রিম আর একটু মোটা দাগের করা হয়েছে, এবং প্রচুর অনসম রয়েছে, এবং তারা প্রত্যেকেই অ্যাক্টার্স খুব ভালো। তো আশা করবো কমেডি ভালো ওয়ার্ক করবে, এবং কমেডি যদি একবার ভালো ওয়ার্ক করে যায় ফ্যামিলি অডিয়েন্সের সাথে, তাহলে কিন্তু ছবি বক্স অফিস হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে মিমি চক্রবর্তীকে গ্ল্যামার কোশেন্ট হিসাবে এই ছবির যা যা গানের ইত্যাদিতে দেখেছি, তাকে খুব ভালো লাগছে, এবং সোহমকেও ভালো লাগছে, দেখা যাক। আর বনি সেনগুপ্তকে অ্যাকশন ইত্যাদি করানো হয়েছে, বাট সেগুলো খুব যে ইন্টারেস্টিং লেগেছে বা ইনোভেটিভ লেগেছে, তার যে প্রেজেন্টেশন ইত্যাদি সেটা বলতে পারবো না। তো সব কিছু মিলে ভানুপ্রিয়া ভূতের হোটেল যে ট্রেলারটা, সেটা আমার ডিসেন্ট লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা আপডেটসগুলো নিয়ে কথা বলে নিই। প্রথম আপডেটটা হচ্ছে দেশু 7কে কেন্দ্র করে। তো দেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ছবির মধ্যে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো কিনা, তিনি বলেছেন না, এটা পুরোপুরি ফেক নিউজ যেটা বেরিয়েছিল। আমরা বুম্বাদাকে অ্যাপ্রোচ করেছি অ্যান্টাগনিস্টের চরিত্রের জন্য, বুম্বাদা এখনও রাজি হননি, বাট আমি চাই বুম্বাদা করুক। তো তাদের কথাবার্তা হচ্ছে, তো দেখা যাক আর কি দেশু 7 আমরা বুম্বাদাকে ভিলেনের চরিত্রে দেখতে পাই কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এছাড়া দ্বিতীয় যে দেবকে নিয়ে আপডেটটা উঠে আসছে, যে অনিরুদ্ধ রায় চৌধুরীর সাথে নাকি দেব আবারও কোলাবোরেট করতে পারেন বুনো হাঁস 2 এর জন্য। তো দেখা যাক বুনো হাঁস 2 হয় কিনা, সেটা তো স্পেকুলেশন, বাট অনিরুদ্ধ রায় চৌধুরীর সাথে নাকি দেব কোলাবোরেট করতে পারেন, এরকমই শোনা যাচ্ছে। তো দেখা যাক, অনিরুদ্ধ রায় চৌধুরী দেবকে কেরিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছিলেন, তো দেখা যাক পরবর্তীকালে তারা একসাথে কোলাবোরেট করে কিনা, এবং করলে কি বিষয়বস্তু নিয়ে ছবি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ধুরন্ধর 2কে কেন্দ্র করে। তো ধুরন্ধর 2 কিন্তু আদিত্য ধার কনফার্ম করে দিয়েছেন যে 19 মার্চেই আসছে, রিলিজ ডেট চেঞ্জ হচ্ছে না, এবং খুব শীঘ্রই তিনি ট্রেলার কাট নিয়ে চলে আসবেন। ট্রেলার কাটিংয়ে অলরেডি মানে এডিটিং ইত্যাদিতে তিনি কিন্তু শুরু করে দিয়েছেন বসা, এরকমই একটা আপডেট উঠে আসছে। আর এছাড়া পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে, সন্দীপ রেড্ডি বাংলার আপকামিং ছবি, এটা কিন্তু 2026-এ মুক্তি পাবে না, এটা কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। 5 মার্চ 2027 এটা মুক্তি পাবে, এবং সেই বছরই মার্চ মাসেই কিন্তু 25 মার্চ রাজামৌলির ছবি আসছে। ইয়েস, রাজামৌলির ছবি কিন্তু বারাণসী, সেটা কিন্তু 25 মার্চ 2027 বেরোবে, এটা 5 মার্চ 2027 বেরোচ্ছে। তো দেখা যাক একই মাসে রাজামৌলি এবং সন্দীপ রেড্ডি বাংলা দুজন তেলেগু, দো ভাই দোনতা ভাই, এরকম ব্যাপারটা হবে, দেখা যাক সেটা কী হয়। এবং লোকে এরকম খিল্লি
করছে যে ভারতওয়াজ রাঙ্গান যে 2026-এর আর কি মোস্ট অ্যান্টিসিপেটেড লিস্ট বার করেছিল, 2025-এরগুলো যেহেতু সবকটাই ফ্লপ করেছে, খারাপ হয়েছে, তো তাই জন্য আর কি 2026-এ যেহেতু উনি অ্যান্টিসিপেটেড লিস্টে রেখেছিলেন স্পিরিটকে, তাই জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা চেঞ্জ করে 2027-এ নিয়ে গেছে। এরকম নিয়ে এটা অনলাইনে ট্রোলিং ইত্যাদি মজা হচ্ছে আর কি। যাই হোক, দেখা যাক আর কি স্পিরিট কীরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে পুরী সেতুপতিকে নিয়ে, মানে পুরী জগন্নাথ বিজয় সেতুপতিকে নিয়ে যে ছবিটা করছেন, তো সেই ছবিটা কিন্তু টাইটেল অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং একটা পোস্টারও এসে গেছে। ছবির নাম হবে হচ্ছে স্লামডগ বলে, 33 টেম্পল রোড, এবং এখানে বিজয় সেতুপতিকে আমরা দেখতে পাচ্ছি। অ্যাকশন প্যাক্ট ছবি হবে, হয়তো একজন ভিখারি, হয়তো সে ভিখারির আন্ডার কাভারে আছে সেরকম হতে পারে, এবং বিজয় সেতুপতিকে বেশ ফিট লাগছে এবং অ্যাকশন ইত্যাদি হবে সেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক, একটা বেগারের কনসেপ্ট তো আছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে স্লামডগ যখন বলছে, এবং সেখানে 33 টেম্পল রোড, তো সেখানে এই লোকটা হয়তো ভিক্ষা করে। প্রথমে শোনা গেছিল টাইটেল বেগার হতে পারে। তো দেখা যাক বিজয় সেতুপতি কীরকম আর কি পারফরমেন্স তো উনি ভালো দেবেন, বাট বক্স অফিস সাকসেসফুল হয় কিনা। বিজয় সেতুপতির অনেক ছবি কিন্তু এরকম আছে যে ভালো হয়নি, আর পুরী জগন্নাথ এখন কেরিয়ারে খুব একটা ভালো ফিস দিয়ে যাচ্ছে না, বাট উনি যদি একবার ওই শ্যুটটা ক্যাচ করে নেন, ওনার ছবির কিন্তু ক্যারেক্টারগুলো একটু ওয়াকি টাইপের, একটু মেন্টাল, মানে দেখবেন ও ডায়লগই দেয় আর ক্যারেক্টারগুলো কঞ্চাম মেন্টাল, ঠিক আছে। সেটা বিজনেসম্যানে মহেশবাবু হোক, সেটা টেম্পারে জুনিয়র এনটিআর হোক, সেটা শিবমণি বলে যে ছবি হয়েছিল তাতে নাগার্জুনা হোক, তো ওর একটা সিগনেচারই হচ্ছে ওর হিরোরা কঞ্চাম মেন্টাল, মানে অল্প আর কি মাথা খারাপ আছে, তো এরকম ওয়াকি টাইপের ক্যারেক্টার হয়। তো দেখা যাক বিজয় সেতুপতিকে যদি ওরকম একটা ক্যারেক্টার লিখে দেয় এবং সে পারফরমেন্স নেক্সট লেভেলে গিয়ে দেয়, তাহলে কিন্তু এই ছবিটা বক্স অফিস করতে পারে। দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। তু মেরি मैं तेरा तू मेरी, এই ছবিটা যেহেতু বক্স অফিসে ডিজাস্টার হয়েছে, তাই জন্য কার্তিক আরিয়ানকে ধর্মা প্রোডাকশন যে ফিস দিয়েছিল তার থেকে 15 কোটি টাকা সে প্রোডাকশন হাউসকে ফেরত দিয়েছে। তার যে লস, মানে প্রোডাকশন হাউসের লসেস হয়েছে, তো সে সেটাকে মানে করবার চেষ্টা করেছে, মানে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এটা একদিকে ভালো জিনিস যে এই জিনিসটা কার্তিক আরিয়ান কেরিয়ারে এত শুরুতেই করেছে। এটা আমরা বড় যারা সুপারস্টার, রজনীকান্তের মতো সুপারস্টার, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভাই যাতে কারোর লস না হয়, প্রডিউসারের লস না হয়, তো যদি মানে ছবি কোনো কারণে না চলে তাহলে তারা ফিজ ফেরত দিয়ে দেয়। এই জিনিসটা আমরা হতে দেখেছি, তো কার্তিক আরিয়ান করছে, এটা খুবই ভালো কথা। পরবর্তী আপডেট হচ্ছে কিয়ানো রিভসকে কেন্দ্র করে, যাকে আপনারা জন উইক বলে চেনেন, তো তার আপকামিং ছবি, তার কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং, শিভার বলে নাম হতে চলেছে। তো সেখানে আমরা কিয়ানো রিভসকে একজন স্মাগলারের চরিত্রে দেখতে পাবো, যে একটা সমুদ্রে ফেসে গেছে, যেখানে একদিকে জলদস্যুরা রয়েছে এবং সেই সমুদ্রের মধ্যে প্রচুর শার্কস রয়েছে, ঠিক আছে। তো এই অবধি ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। এবার তার সাথে অ্যাডিশনাল কনসেপ্টটা হচ্ছে যে ইট ইজ ইন আ টাইম লুপ, ইয়েস, তো সেটা একটা লুপের মধ্যে চলবে আর কি। তো সেরকমই একটা কনসেপ্টের মধ্যে, মানে সায়েন্স ফিকশন মিটস কন মিটস স্মাগলিং, তো সব কিছু মিলিয়ে প্লাস অ্যাকশন প্যাকড অবশ্যই হবে। তো দেখা যাক, কনসেপ্ট লেভেলে খুব ভালো লাগছে। শিভার বলে ছবিটা 2027-এ মুক্তি পাবে ছবিটা, তো দেখা যাক কীরকম হয় ছবিটা, বক্স অফিসে কীরকম পারফর্ম করতে পারে কিয়ানো রিভসের আপকামিং ছবি। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।